যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? শেষে কবিতার আদায় সারা গান হয়ে যায়। গানটা কয়েকবার ফেসবুকে শুনেছিল চিত্রা, এবার সামনাসামনি গাইতে দেখল। গান ভালোই লাগলো ছেলে মেয়েগুলোর কণ্ঠে। তুষার চিত্রার হাত ধরে বসে থেকে উঠে কার জন্য হলের সামনে গেল। ফার্স্ট টাইম আজ কার জন্য হল দেখলো সামনাসামনি চিত্রা। পিক তুলবে না সেটা হয় নাকি? তুষারের দিকে তার ফোনটাই এগিয়ে দিয়ে বলে। আমার কয়েকটা পিক তুলে দিন। তুষার নিজের ফোনটা বের করে বলে। আমার কাছে ফোন আছে, তুমি গিয়ে দাঁড়াও, আমি পিক তুলে দিচ্ছি। চিত্রা হলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ নিল আর তুষার পিক তুলে দিল। হঠাৎ পাশে তাকিয়ে ভেলপুরি দেখে সেখানটায় তুষারের হাত ধরে ছোট লাগালো চিত্রা। ভেলপুরির কাছে গিয়ে চিত্রা বলল। মামা 2 প্লেট ভেলপুরি দিন, ঝাল বেশি করে। ভেলপুরি মামা 2 প্লেট ভেলপুরি চিত্রার হাতে দেয়। চিত্রা 1 প্লেট নিজে নিয়ে আরেক প্লেট তুষারের সামনে ধরে বলে। ভাইয়া নিন। তুষার ভেলপুরির দিকে তাকিয়ে ভেলপুরির ঝাল মেপে নিল। ঝাল খুব একটা খেতে পারে না তুষার। না না, আমি ভেলপুরি খাই না, তুমি খাও। চিত্রা নিজের প্লেট থেকে একটা ভেলপুরি নিয়ে তুষারের মুখের সামনে ধরে বলে। একটা খান ভাইয়া, তা না হলে আমার পেট খারাপ হবে প্লিজ। তুষার চিত্রার হাতে দেওয়া ভেলপুরির অফারটা লুফে নিল। এমন সুযোগ কবে আসবে কে জানে। তুষার একটা ভেলপুরি খেলো। চিত্রা অপর প্লেটটা তুষারের হাতে ধরিয়ে দেয়, ইশারায় খেতে বলে। তুষার খেয়ে নেয়। প্রেয়সীর সাথে এই পাশে দাঁড়িয়ে এই ঝাল ও যেন অমৃত লাগছে, কিন্তু সব ভেলপুরি খাওয়া শেষে বুঝলো এ অমৃত কেবল তার ভাবনাতেই ছিল। মুহূর্তেই ঠোঁট লাল হয়ে গেল। চিত্রা খেতে খেতে তুষারের দিকে তাকিয়ে অবাক হয়। এই ছেলের চোখ ঠোঁট হঠাৎ লাল কেন হলো বুঝতে পারছে না। ভাইয়া আপনার চোখ ঠোঁট এমন লাল কেন? তুষার ইশারায় পানি চাইল। চিত্রার দোকানদারের কাছে থাকা পানির বোতলটা তুষারের দিকে এগিয়ে দেয়। তুষার ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলে। চিত্রা বুঝলো বেচারা ঝালের জন্য এমন করছে। দোকানদারের থেকে প্লেটে মিষ্টি টক নিয়ে তুষারের সামনে ধরে বলে। মিষ্টি টকটা খেয়ে নিন, ভালো লাগবে। তুষার খেয়ে নিল। একটু একটু করে ঝাল কমতে লাগলো। তুষার ভেলপুরির বিল মিটিয়ে চিত্রাকে নিয়ে হাঁটা ধরে। চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে। আপনি সামান্য ঝাল খেতে পারেন না? আমি তো অবাক। আমার তো ঝাল লাগলো না। পুরুষ মানুষ থাকবে ঝালের উপর দিয়ে, এমন হলে চলে নাকি? তুষার কিছু বলল না। ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে উঠল। চিত্রা গাড়িতে বসে বলে। আর একটু সময় থাকলে কি হতো? কেন, তোমার না পাবলিকে পড়ার ইচ্ছে নেই? তাহলে পাবলিকের আঙিনে থাকবে কেন? আশ্চর্য, কে বলে ইচ্ছা নাই? আছে তো, কিন্তু পাবলিকে চান্স পেতে তো ভাগ্য লাগে। তোমার কি ভাগ্য নেই? লিসেন চিত্রা, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হয়। মন দিয়ে প্রিপারেশন নাও। হ্যাঁ, আপনারা তৃষ্ণার কপালের সাথে কপাল ঘষা দিতে হবে যদি ভাগ্য বদলায়। তুষার কথা বলল না। ঝালে তার অবস্থা খারাপ। রাতে হয়তো জ্বর আসবে। চিত্রাকে বাসায় দিয়ে ফেরার পথে মেডিসিন নিতে হবে। এই এক শরীর সামান্য ঝালই সহ্য করতে পারে না। বিরক্তকর শরীর, একটু কিছু হলেই নেতিয়ে যায়। তুষার চিত্রাকে নিয়ে তার বাসায় আসে। সোফায় রিক্তা বেগম আর রিয়ার মেয়ে রিমি বসে আছে। দাদি নাতি মিলে খুনসুটি করছে। চিত্রা আর তুষার বাড়ির ভেতরে ঢুকে
রিমি চিত্রাকে দেখা মাত্রই হাত তালি দিয়ে হেসে ওঠে। চিত্রা ব্যাগটা রেখে পিচ্চিটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। রিক্তা বেগম তুষার আর চিত্রাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তুষারের দিকে এগিয়ে বলে, কেমন আছো তুষার? আলহামদুলিল্লাহ ভালো আছি মাবি। আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আজ কতগুলো মাস পর আসলা। তুষার স্মিত হেসে বলে, কাজের আসলে অনেক প্রেশার তো, সেই জন্য আসার সময় হয়ে ওঠে না। রায়ান ভাই আর মামারা কোথায়? ওরা তো বাসায় নাই, তুমি বসো। তুষার সোফায় বসলো। চিত্রা আর রিমি মিলে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। তুষার পর্যবেক্ষণ করলো সবটা। মেয়েটা রায়ানের মেয়ের সাথে কিভাবে মিশে গেল। অন্য কেউ হলে কি এত ইজিলি ভালোবাসার মানুষটার বাচ্চাকে এভাবে আদর করতে পারত? তপ্ত শ্বাস ফেললো তুষার। রিয়া স্নানক রিয়া স্ন্যাক্স আর কফি এনে তুষারের সামনে রাখে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুষার চিত্রার থেকে দৃষ্টি সরিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাফিও কি বাসায় নেই? না ভাইয়া, বাবার রায়হানের সাথে গেছে কোথাও একটা। তুষার কফিতে চুমুক বসালো। চয়নিকা বেগম রান্নাঘর থেকে বের হয়ে মেয়েকে জড়িয়ে ধরে আগে। কপালে চুমু এঁকে দেয়। সোফার ওপরের পাশে তুষারকে দেখে। তুষার ছেলেটা আজ অনেক দিন পর আসলো তাদের বাসায়। লাস্ট এসেছিল বছরখানেক আগে, যখন গ্রাম থেকে শাশুড়ি আর শ্বশুর এসেছিল। তুষারের তাহলে পা পড়লো মামার বাসায়? দাওয়াত দিয়েও তো তুষারকে পাওয়া যায় না। কি করবে বলুন মাবি, সব দিক দিয়ে সামলিয়ে আসাটা হয়ে ওঠে না। বয়স হচ্ছে তো বিয়ের, পাত্রী দেখি কি বলো? তুষার ঠোঁট বাঁকিয়ে হাসলো। চিত্রার দিকে আর চোখে তাকিয়ে বলল, মেয়ে দেখে কি করবেন, মেয়ে দেখায় আছে, এখন শুধু সবার অনুমতি নিয়ে উঠিয়ে দেওয়া বাকি। চিত্রা সহ রিয়া, চয়নিকা, রিক্তা সবাই অবাক। মেয়ে দেখাই আছে মানে? তানিয়া কি তাহলে না জানিয়ে মেয়ে ঠিক করে রেখেছে? তুষার সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে। এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? রিক্তা বেগম তুষারের পাশে বসে বলে, মেয়ে কি করে, কোথায় থাকে, কোন পরিবারের মেয়ে সে, দেখতে কেমন? তুষার শব্দ করে হাসলো। আরে সিরিয়াস হচ্ছেন কেন? আমি মজা করেছি। বিয়ে নিয়ে এখনো কোনো প্ল্যান করিনি, মনের মানুষ পেয়ে গেলে করব। রায়ান, রাফি আর রাসেল আহমেদ এনাম মেডিকেলের পাশে তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তাদের অফিসের কাজ চলছে। অফিসের ভেতরে ঢুকতে হলে এই 10% জমির উপর দিয়ে যেতে হবে, যার জন্য রাসেল আহমেদ এই 10% জমি চাই। রাফি বুঝলো কেন তার বাবা জমিটার জন্য এমন করছে। রায়ান জমির মালিকের বাবাকে ফোন দেয়। আশরাফুল রহমান মেয়ের অধরার সাথে কথা বলেছে। হঠাৎ ফোনের কল আসায় দেখে সেই পরিচিত নাম্বার। মেয়ের দিকে নাম্বারটা তাক করে বলে, এই যে দেখো, জমির জন্য আবার ফোন করা হয়েছে। অধরা ফোনটা কেড়ে নিল বিরক্তিতে। ফোনটা রিসিভ করতেই অধরা গড়গড় করে বলল, একবার আপনাদের বলা হয়েছে না জমি বিক্রি করা হবে না, তাহলে বারবার কেন ফোন দিয়ে বিরক্ত করছেন? রাফির রাগ হলো। আপনাকে জমি বিক্রি নিয়ে ফোন করা হয়নি। আপনি একবার জমির কাছে আসুন। কেন? আসুন, তারপর দেখে যান। ওয়েট, আসছি। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। হ্যান্ড ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রায়ান আর রাসেল আহমেদ অফিসের ভেতরে গেছে। রাফি বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে দেখে সেদিনের সেই বিধবা মেয়েটা, আজও পরনে সাদা শাড়ি। মেয়েটার দিকে তাকিয়ে বলে, আপনি সেই অধরা না? অধরা রাফিকে দেখে ভ্রু কুঁচকে বলে, আপনি কি? আমি রাফি, সেদিন প্লেনে যার পাশে বসেছিলেন। ওহ, আপনি এখানে কি করছেন?
আসলে এক বজ্জাত মহিলার জন্য অপেক্ষা করছি। মানে? মানে হলো এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা একটা মহিলা। সেই মহিলার জন্যই অপেক্ষা করছি। অধরা হাতের ইশারায় জমির জায়গাটার দিকে তাকিয়ে বলে, এই 10%? হ্যাঁ। আমি সেই মালিক। বলুন কি বলবেন? রাফি একবার জমিত আর একবার অধরার দিকে তাকায়। এই জমি আপনার? হ্যাঁ। আপনি এই 10% জমি ছাড়ছেন না কেন? আপনার জন্য আমাদের অফিসের কাজে ব্যাঘাত ঘটে। আপনাদের এখানে কে বলেছে অফিস তৈরি করতে? আমার জায়গার জন্য প্রবলেম হলে অন্য জায়গায় তৈরি করুন অফিস। আপনার জায়গা 10% আর আমাদের আপনার 3 ডবল করলেও জায়গার পরিমাপ আসবে না। সেক্ষেত্রে কি আপনার উচিত না জায়গাটা ছেড়ে দেওয়া? আপনার কাছে তো জায়গাটা মাগনা চাওয়া হচ্ছে না, দাম তো দেওয়া হবে। কত দিবেন আপনারা? আপনি কত চান? আমি যা চাইব তাই দিবেন? চেয়ে দেখুন। বেশ, আমি শতাংশ প্রতি 30 লাখ করে সেল করব। জায়গার আসল দাম কত? আসল দাম যাই থাকুক, 10% জমির দাম আছে 1 কোটি টাকা। এখন আপনাদের পোষালে আপনারা নেবেন, যদি না পারেন তাহলে জানাবেন। আর না পারলে জমি সংক্রান্ত আর একটা ফোন যেন না আসে। কথাটা বলে অধরা চলে যায়। রাফি অধরার যাওয়ার পানে তাকিয়ে ভাবে। 10% জমির দাম 1 কোটি টাকা? মেয়েটা সুযোগ বুঝে সুযোগের দুর্ব্যবহার করছে। বাহিরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঠান্ডার প্রকোর বেড়েছে। সোফায় গোল হয়ে বসে আছে বাড়ির সকল মেয়ে সদস্য। বৃষ্টি পড়ার দরুন তুষারকে আজ বাড়ি যেতে দেয়নি সকল সদস্যরা। তুষারও মানা করেনি। চিত্রা শরীরের চাদরটা দিয়ে হাত পা সহ পুরো শরীর ঢেকে কোলে রিমিকে নিয়ে ঘাপটি মেরে বসে আছে। রিমি গুটিসুটি হয়ে চিত্রার বুকে শুয়ে আছে। চয়নিকা বেগম গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করছে, সাথে রয়েছে আমের চাটনি। চাটনিটা অবশ্য আগের, এ সময় তো আম পাওয়া সম্ভব না। খিচুড়ির গন্ধে ড্রয়িং রুম মো মো করছে। চিত্রা ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে বলে, ঘ্রাণ তো অনেক সুন্দর হয়েছে মা, আমার তো এখনই জিহ্বা দিয়ে পানি বেরিয়ে আসছে। চয়নিকা বেগম মেয়ের কথা শুনে স্মিত হাসে। রিয়া চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। রাতুল মেসেজ দিয়েছে, চিত্রার নম্বর চাচ্ছে। রিয়া আর চোখে চিত্রার দিকে তাকালো। চিত্রার অনুমতি ছাড়া কিভাবে তার নম্বর দিবে রিয়া? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চিত্রার পাশে গিয়ে বসে বলে, এই চিত্রা, একটা কথা বলতে চাই। চিত্রা নড়ে চড়ে বসে। বল। তোর নাম্বারটা আসলে রাতুল ভাইয়া চাচ্ছে, আমি কি দিব? কেন? জানি না, বললো তোকে কি একটা কথা নাকি বলবে। ও আচ্ছা, দিব? দেখ। রিয়া চিত্রার নাম্বারটা সেন্ড করে রাতুলকে পাঠায়। রাতুল চিত্রার নাম্বারটা পেয়ে বিশ্বজয়ের একটা হাসি দেয়। তুষার একের পর এক হাসি দিচ্ছে। ঝালের রেশ এখন বেড়ে যাচ্ছে। রাফিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তার রুমে জ্বরের মেডিসিন আছে কিনা। রাফি না করে দেয়। রিয়ার মা বাবা চাচির কাছে চেয়ে দেখতে বলল। তুষার তপ্ত শ্বাস ফেলে বসার রুমে আসে। সোফায় বসে থাকা রিক্তা বেগমের দিকে তাকিয়ে বলে, মামি, জ্বরের মেডিসিন হবে? রিক্তা বেগম তুষারের কথা শুনে তুষারের দিকে তাকিয়ে বলে, জ্বরের মেডিসিন চাইছো কেন তুষার? জ্বর এসেছে? এখনও আসেনি, বোধহয় আসবে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো, ঠান্ডা অলরেডি লেগে গেছে আর কি। চিত্রা, আমার রুমে যা তোমা, দেখ খাটের পাশের বক্সে মেডিসিন আছে, তুষারকে এনে দে। চিত্রা বাচ্চাটাকে কোলে নিয়ে রিক্তা বেগমের রুমে গিয়ে মেডিসিনটা নিয়ে আসে। তুষারের সামনে মেডিসিনটা রেখে বলে, ভাইয়া খালি পেটে খাবেন না, আম্মু রান্না করেছে, খাবার মুখে দিয়ে মেডিসিনটা খান। তুষার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সোফা ছেড়ে উঠে টেবিলের চেয়ার টেনে বসলো। চয়নিকা বেগম রুমে গিয়েছে, সেজন্য খাবারটা রিয়া বেড়ে দিল। তুষারের
আনইজি লাগলো একা একা খেতে। চিত্রা রিমিকে রিক্তার বেগমের কাছে দিয়ে তুষারের অপর পাশে চেয়ারে বসে বলে, রিয়া, আমাকেও দে, আমি আর না খেয়ে থাকতে পারলাম না। রিয়া স্মিত হেসে চিত্রাকে প্লেটে খিচুড়ি আর মাংস বেড়ে দিল। এর মধ্যেই রিমি কান্না করে উঠল। রিক্তা বেগম রিয়াকে ডেকে বললেন রিমি হয়তো ঘুমাবে, তাকে নিয়ে যেন ঘুম পাড়ায়। রিয়া শাশুড়ির ডাক শুনে মেয়ের কাছে গিয়ে দেখে সত্যি তার মেয়ে ঘুমাবে। মেয়েকে নিয়ে রুমে চলে গেল। রিক্তা বেগমও উঠে নিজের রুমে চলে গেল। ডাইনিং রুমে রইল চিত্রা আর তুষার। তুষার খাওয়ার মাঝে বারবার আর চোখে চিত্রার দিকে তাকালো। চিত্রা মনের সুখে খেয়ে যাচ্ছে। তুষার পানিটা খেয়ে প্লেটে হাত ধুয়ে মেডিসিনটা খেয়ে নেয়। এর মধ্যে চিত্রার ফোন বেজে ওঠে। টেবিলের উপর ছিল ফোনটা। চিত্রা তাকে দেখলো অচেনা নাম্বার, তাই রিসিভ করলো না। প্রথমবার বেজে কল কেটে গেল। পরে আবার কল আসতেই তুষার বলে উঠে, ফোন ধরছো না কেন? চিত্রা প্লেটে আচার নিতে নিতে বলে, চিনি নাই নাম্বার, অচেনা। তাই বলে ধরবে না? মামু তো বাসায় নেই, মামুও তো হতে পারে। রিসিভ করে দেখো। চিত্রা বা হাত দিয়ে ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দেয়। ও পাশ থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, চিত্রা আচার খেতে খেতে বলে, হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি। চিত্রার খাওয়া থেমে যায়। তুষার ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। রাতুল তো রিয়ার ভাই, সে কেন চিত্রাকে ফোন দিল? চিত্রা ফোনটা হাতে নিয়ে স্পিকার কমিয়ে কানে নিয়ে বলে, হ্যাঁ রাতুল ভাইয়া, বলুন। রাতুল নিজের রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে। তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমার আশেপাশে কি কেউ আছে? চিত্রা একবার তুষারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে, আপনি কি বলবেন বলেন, আমি শুনছি। না, তাহলে আর বলা যাবে না। তুমি কি কাল আছো? হ্যাঁ। দেখা করতে পারবা? কেন? একটা কথা বলবো। হ্যাঁ, সেটা তো আমিও জানি, আপনি বলুন সেই কথাটা। সামনাসামনি বলতে চাই। তুমি বরং কাল তোমার বাসার পাশে যে ক্যাফেটা আছে ওখানে এসো, আমি অপেক্ষা করব। ঠিক বিকেল 3টা বাজে। আরে কাল বৃষ্টি থাকবে, আর আমি বৃষ্টির ভিতর কোথাও যাওয়া পছন্দ করি না। তাহলে আমি তোমার বাসার সামনে দাঁড়াবো, তুমি এসো। আশ্চর্য, বাসায় সাথে আসতে পারেন তো বাসায় আসতে পারেন, আপনি বরং বাসাতে আসেন। এখন রাখি, আমি খেতে বসেছি। রাতুলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চিত্রা ফোন কেটে দেয়। তুষার গম্ভীর কণ্ঠে চিত্রার দিকে তাকিয়ে বলে, রিয়ার ভাই রাতুল কেন ফোন দিল? কি যেন বলবে, বললো। কি বলবে? সেটা তো বলেনি। তা কোথায় যাওয়ার প্ল্যান করলে? চিত্রা প্লেটে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে বলে, কিসের কোথায় যাওয়ার প্ল্যান করলাম? একটু আগেই না বললে বৃষ্টির মধ্যে তোমার কোথাও যাওয়া পছন্দ না? ও, রাতুল ভাইয়া কাল পাশের ক্যাফেতে দেখা করতে বললো, পরে না করলাম। দেন সে বললো বাসার সামনে আসবে, তাই বললাম বাসার সামনে যখন আসবেনি তাহলে বাসাতেই আসেন। ও, রাতুল তো বিয়ে করেনি, তাই না? হ্যাঁ মনে হয়, শিওর জানি না। তোমার নাম্বার কোথায় পেল? রিয়া দিয়েছিল। আচ্ছা, সবাইকে কি তুমি নাম্বার দিয়ে বেরাও? আশ্চর্য, সবাইকে নাম্বার দিতে যাব কেন? না না, এমনিই মনে হলো তাই আর কি। বৃষ্টি তো এখনো থামলো না। আমি রুমে যাচ্ছি, তুমি প্লিজ এক কাপ কফি দিয়ে যেও, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আচ্ছা আপনি যান, আমি প্লেট ধুয়ে নিয়ে আসছি। তুষার হন হন করে রুমে চলে গেল। চিত্রা প্লেট ধুয়ে রান্নাঘরে গেল কফি বানাতে। এদিকে রাফি আর রায়ান রাসেল আহমেদ ফ্যাক্টরির ভেতরে দাঁড়িয়ে আছে। রাফি তার বাবার সামনে বসে ফোন স্ক্রল করতে করতে বলে, বাবা, 10% জমির দাম শতাংশ প্রতি 30 লাখ, মোট 1 কোটি টাকা। রাসেল আহমেদ চা মুখে দিচ্ছিলেন। ছেলের কথা কানে আসতেই মুখ ফসকে চা পড়ে যায়। রায়ান বাবার দিকে চেয়ে বলে, আস্তে খাও চা। রাসেল আহমেদ চায়ের কাপটা টেবিলের উপরে রেখে বলে, শতাংশ প্রতি 30 লাখ আর 10% 1 কোটি। হ্যাঁ। দামটা কে ঠিক করেছে? রাফি বিরক্ত নিয়ে বলে, কে আবার? ওই মেয়েই বলেছে। আমি রাজি 1 কোটি টাকায় জমি কিনতে। তুই এখনই কথা বল। রাফি রায়ানের থেকে নাম্বারটা নিয়ে ভদ্রলোকের ফোনে কল লাগায়। অধরা ব্যালকনিতে দাঁড়িয়ে
বৃষ্টি দেখছিল। আশরাফুল রহমান ফোনটা নিয়ে মেয়ের রুমে ঢুকে ব্যালকনিতে গিয়ে বলে, অধরা ওরা আবার ফোন করছে। অধরার বৃষ্টি দেখায় ব্যাঘাত ঘটে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে ফোন কানে নিয়ে বলে। হ্যালো। রাফি অধরার কণ্ঠ শুনে বলে, আমি রাফি বলছিলাম। হ্যাঁ বলুন। আমরা আপনার শর্তে রাজি, 1 কোটি টাকা দিয়ে জমিটা নিতে চাই। কিসের 1 কোটি? আপনিই না বললেন শতাংশ প্রতি 30 লাখ, মোট 1 কোটি। 30 লাখে 10% 1 কোটি আসে। সেটা তো আপনিই জানেন ভালো। 3 কোটি আসে। 3 কোটির নিচে 1 পয়সাও কমে জমি বিক্রি করব না। মুহূর্তেই রাফির মাথায় রাগ চেপে বসলো। সহসা চেয়ার ছেড়ে উঠে বসলো। কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, এই আপনি আমাদের কি পাইছেন? এক এক সময় এক এক কথা বলেন। টাকা কি গাছে ফলে? 10%-এর দাম 3 কোটি, কোন আক্কেলে চান? মেইন ঢাকাতেও তো এত দাম না জমির। রাসেল আহমেদ ছেলের হাত চেপে ধরে ইশারায় মাথা ঠান্ডা রাখতে বলে, তিনি 3 কোটি টাকার বিনিময়ে হলেও জায়গাটা নিবে। রাফি তার বাবার ইশারা দেখে ফোনটা তার বাবার দিকে এগিয়ে দেয়। নাও তোমার জমি, তুমি কথা বলো। রাসেল আহমেদ ফোনটা নেয়। হ্যালো, আমি আপনার শর্তে রাজি, 3 কোটি টাকাই দিব, তবুও জায়গাটা চাই। ঠিক আছে, কাগজপত্র সহ টাকা রেডি করুন। আর হ্যাঁ, ছেলেকে ভদ্রতা শেখাবেন। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। সুযোগ একবার আসলে এই সুযোগকে কাজে লাগাতেই এই অধরা ভালো করেই জানে। রাফি তার বাবার থেকে ফোনটা নিয়ে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে চলে যায়। রাগ মাথায় নিজেই বাড়িতে প্রবেশ করে রাফি। চিত্রা কফি নিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখে রাফি হন্তদন্ত হয়ে আসছে। চিত্রা রাফির সামনে দাঁড়িয়ে বলে, এই তোমার আসার সময়? রাফি হাঁটা থামিয়ে দেয়। চিত্রার হাতে কফি দেখে কফিটা হাতে নিয়ে বলে, থ্যাঙ্কস, এটারই প্রয়োজন ছিল। চিত্রা কিছু বলতে নিবে তার আগেই রাফি কফিটায় চুমুক বসায়। চিত্রার রাগ হলো। এখন তাকে আবার কফি বানাতে হবে। ফের রান্নাঘরে ছুটলো। কফি বানিয়ে তুষারের রুমে দিকে গেল। তুষার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সাথে আসা মৃদু ঠান্ডা বাতাস তুষারের শরীরটা কাঁপিয়ে তুলছে, তবুও ভালো লাগছে তুষারের। চিত্রা রুমে ঢুকে তুষারের পাশে দাঁড়িয়ে বলে, আপনার কফি। তুষার চিত্রার পানে চেয়ে কফির মগটা হাতে নিয়ে দৃষ্টি বৃষ্টির দিকে রেখে বলে, এতক্ষণ লাগলে একটা কফি বানাতে? না, এত টাইম লাগতো না। আসলে আপনার জন্য কফিটা নিয়ে আসছিলাম, সেটা রাফি ভাইয়া খেয়ে ফেলেছে। রাফি ফিরেছে? হ্যাঁ। আপনি শরীরে শীতের পোশাক পরেননি কেন? দেখেন তো কত শীত। আমার শীত লাগছে না, বরং ভালোই লাগছে। আমি শুনেছি যাদের শরীরে চর্বি বেশি থাকে তাদের শীতের কম লাগে। তুষার কফিতে চুমুক বসিয়ে বলে, আমার শরীরে কি চর্বি বেশি নাকি? গরম বেশি লাগে মনে হয় বেশি, সেজন্যই তো আপনার শীত লাগছে না। তুষার হেসে উঠল। চিত্রা সেই হাসির দিকে চাইল। লোকটার হাসি কি সুন্দর, মেয়েদের মতো গালে টোল পড়ে। তুষার ভাই, আপনি কি জানেন আপনার হাসিটা কত সুন্দর? না, আগে তো কেউ বলেনি, তবে তুমি বলাই আজকে জানলাম। সত্যি আপনার হাসি সুন্দর। আমি হাসলে যেমন গালের টোল পড়ে, তেমন আপনার হাসলেও মেয়েদের মতো টোল পড়ে। তুষার ভ্রু কুঁচকে বলে, কেন? টোল কি শুধু মেয়েদেরই হয় নাকি? ছেলেদের হতে বারণ নাকি? না, তেমন না। আসলে ছেলেদের তো তেমন টোল দেখা যায় না গালে, কিন্তু আপনার আছে। কারণ তুষার তো ওয়ান পিস, তাই আর কি। আমি আপনাকে পাম দিচ্ছি না, ফুলে যান না। আমি তো ফুলেই গেছি তোমার পাম দেওয়া দেখে। চিত্রা কিছু বলল না। তুষার ভাই আজকাল ভালোই কথা বলছে। বিদেশ যাওয়ার আগে তো কথাই বলতো না, গমরা মুখ করে থাকতো। এখন ভালোই হাসি খুশি কথা বলছে সবার সাথে। তপ্ত শ্বাস ফেলল চিত্রা। মানুষের বদল ঘটতে সময় লাগে না। আচ্ছা তুষার ভাই, একটা কথা বলি। তুষার কফির মগটা চিত্রার হাতে ধরিয়ে দিয়ে বলে, বলো। আপনার কি গার্লফ্রেন্ড আছে? কেন বলো তো? না, এমনি কৌতূহল হলো জানার। যদি বলি আছে। কে সে? আছে আছে, সে এক মায়াবতী। বলেন কে সে? এখনো সঠিক সময় হয়নি। সে অনেক সুন্দর বেশি। হ্যাঁ,
আবার চোখেছে সবার চেয়ে সেরা সুন্দরী। ইস, মেয়েটার কি ভাগ্য। কেন? ভাগ্য কেন? এই যে আপনাকে পাবে। মেয়েটার সাথে অনেক জায়গায় ঘুরতে যান নিশ্চয়ই, তাই না? না, আসলে মেয়েটা এখনো জানে না যে আমি তাকে পছন্দ করি। আল্লাহ, কি বলেন? এখনো বলেন নাই মেয়েটাকে? মেয়ে যদি অন্য ছেলের সাথে ভেগে যায় তখন? না না, সেই সুযোগ তুষার আসতে দেবে না। অন্য ছেলের সাথে ভেগে যাওয়া তো দূরের কথা, কোনো ছেলের দৃষ্টি ওর দিকে পড়তে দেব না। তো বলে দিলেই তো পারেন। না, তাকে বলার সঠিক সময় এখনো হয়ে ওঠেনি, তবে খুব শীঘ্রই বলবো। হ্যালো, কেমন আছেন? রাফি ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠায় বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে কানে নেয়। ও পাশ থেকে চিরচেনা কণ্ঠ শুনে ঘুম সব উড়ে যায়। শোয়া থেকে উঠে বসে, মুহূর্তেই মুখে ফুটে উঠে হাসি। রাফি জানতো মেয়েটা তাকে ফোন দিবে। ফোন মুখের সামনে এনে দেখে রাত 1:30 বাজে। সেই সাথে ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে চাতক পাখি দিয়ে নাম সেভ করা, যা ফোন রিসিভ করার সময় ঘুমের কারণে খেয়াল করেনি। কি হলো, নিশ্চুপ কেন? কথা বলবেন না? কি কথা বলবো? ফোনের ওপাশে ফোঁস করে নিঃশ্বাস ফেলল রমণী, যা রাফির বুঝতে পারল। কেমন আছেন জিজ্ঞেস করেছিলাম, উত্তর পাইনি। কেমন থাকার কথা আমার? সেটা জানলেই জিজ্ঞেস করতাম না। রাফি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে থাকা দরজাটা লাগিয়ে দিল। বাতাস আসছে খুব। এত রাতে একটা ছেলেকে ফোন দিতে তোমার ভয় করলো না? গড়গড় করে ভেসে আসলো। না। রাফি তার চাপ দাড়িতে হাত বুলায়। সত্যিই ভয় করছে না? এখন যদি উল্টাপাল্টা কিছু বলে বসি তখন? কেমন আছেন? তপ্ত শ্বাস ফেলল রাফি। ভালো আর থাকতে দিলে কখন যে জিজ্ঞেস করেছো কেমন আছেন? শোনো মে, নেক্সট টাইমের মধ্যে রাতে ফোন দিবে না আর, মনে থাকবে? হুম। আবার হু বলে, ফাজিল মেয়ে। এত রাত হয়েছে, ঘুমাওনি কেন? এমনি। রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে। এমনি নাকি বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে চ্যাট করছিলে? এসব নাউজুবিল্লাহ জিনিস আমার নেই। ভদ্র সাজা হচ্ছে? না, সত্যিই নেই। তাহলে ঘুমাওনি কেন? আপনাকে ফোন দিব, একটু কথা বলবো সেজন্য। আমি যদি ফোন না ধরতাম? না ধরলে না ধরতেন। তোমার করা অপমানটা এখনো ভুলিনি। কোন অপমান ভাইয়া? সকাল সকাল তোমাদের বাসায় গিয়েছিলাম বলে কথা শুনিয়েছিলে। আমি সেভাবে বলতে চাইনি। আসলে অত সকালে এসেছিলেন, বাহিরে ঠান্ডা বাতাস, সেজন্য বলেছিলাম। আজ আসতে তো অনেক কষ্ট হয়েছে। আমার জন্য এত ভাবো তুমি? একটু একটু ভাবি, যতই হোক মামুর ছেলে, ভাইয়া বলে কথা। জাস্ট সেট আপ, ওকে? ভুল কিছু বলেছি কি? না। তাহলে শাট আপ কেন বললেন? এমনিই বলেছি, ভালো লেগেছে তাই। তা তোমার খবর কি? তৃষ্ণা গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে নিয়ে বলে। এতক্ষণ পর মনে হলো আমার খবর নেওয়ার কথা। সবার সাথে হেসে হেসে কথা বললেন, আমার সাথে একটা কথাও বলেননি। ও, মনে ছিল না তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালোই বুঝতে শিখেছো আজকাল। হ্যাঁ, বড় হচ্ছি যে। হ্যাঁ, খুব বড় হয়েছো। ফুপিকে বলে ছেলে খুঁজতে হবে দেখছি। ছেলে কেন খুঁজবেন? বারে, আমার ফুপির মেয়ে বোনটার বিয়ে দিতে হবে না? আমার বিয়ে দেওয়ার জন্য আমার নিজের ভাই আছে। আমিও তো তোমার ভাই, আপন না হলাম মামাতো ভাই তো। আপনি বিয়ে করেন। কাকে? আমি জানি না কি কাকে। বয়সে তো আপনি বড়, সেই হিসেবে তো আপনার বিয়ে হবে আমার আগে। ভুলে গেলে তুষার ব্রোর বিয়ে হলো না, সেখানে আমার বিয়ে বিলাসিতা মাত্র। আপনার পছন্দের কেউ আছে? তোমাকে কেন বলবো? তৃষ্ণা মন খারাপ করে শুধায়। না, এমনি। থাকলে বলতে পারেন, ভাইয়ার আগেই আপনার বিয়ের ব্যবস্থা করে দিব। রাফি হেসে বলে। পিচ্ছি মেয়ে, আগে পড়াশোনা করো ঠিক মতো। এত বড় দায়িত্ব নিতে পারবো না। এত বড় দায়িত্ব হলো কিভাবে? আপনি বলেই দেখুন, তুড়ি মেরে আপনার বিয়ে দিয়ে দিব। আচ্ছা, তাই বুঝি? হুম।
ঘুমাও, বাই। কথাটা বলে রাফি ফোন কেটে দেয়। তৃষ্ণা ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমের জন্য প্রস্তুতি নেয়। লোকটা কি বিদেশে গিয়ে কাউকে পছন্দ করে ফেলেছে, নাকি কারো সাথে রিলেশনে আছে? গতকালের মতোই আজকের দিনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সোফায় বসে আছে রাতুল আর তার বাবা মা। রিয়া অনেক দিন পর বাবা মাকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে। সোফার অপর প্রান্তে বসে আছে রাসেল আহমেদ, সাহেল আহমেদ, রায়ান, রাফি, রিক্তা বেগম আর চয়নিকা বেগম। রাতুলের চোখ এদিকে ওদিকে শুধু চিত্রাকে খুঁজছে। রিয়া জানতো না আজ তার ভাই আর মা বাবা আসবে। রাতুলের বাবা রফিক সাহেব আর রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে, বেআই সাহেব, আজ একটা আর্জি নিয়ে এসেছি আপনাদের কাছে। রাসেল আহমেদ ভ্রু কুঁচকে বলে, কিসের আর্জি? আসলে আপনাদের মেয়ে চিত্রা, ওকে আমার ছেলে রাতুলের বউ করে নিতে চাইছি। আপনাদের কি কোনো অমত আছে এতে? রাসেল আহমেদ একবার সাহেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটা তো সাহেলের। সাহেল, তোর কি অমত এতে? সাহেল আহমেদ স্ত্রীর পানে তাকালো। চয়নিকা ইশারায় জানালো যেটা ভালো হয় সেটাই করতে। সাহেল আহমেদের জানা মতে রাতুল শান্তশিষ্ট ভদ্র ছেলে। এখনো তার কানে কোনো খারাপ কথা আসেনি। ছেলে যেহেতু ভালোই, তাহলে না করার কি আছে? পর মুহূর্তেই আবার মনে হলো মেয়ের মতামত জরুরি, কিন্তু মেয়ে তার বাসায় নেই, কোচিংয়ে গেছে তুষারের সাথে। সকাল সকাল সামনের অ্যাডমিশন পরীক্ষার, সেজন্য গলা ঝেড়ে নিয়ে বললেন, অমত নেই, তবে মেয়ের মতামত ছাড়া কিছু বলতে পারছি না। মেয়ে আমার বড্ড আদরের, তাকে আগে জানিয়ে দেখি সে কি বলে, তারপর কিছু বলতে পারবো আপনাদের। রফিক স্মিত হেসে বলে, তা অবশ্যই, মেয়ের মতামত জরুরি, কিন্তু চিত্রা কোথায়? বাবা, ও তো কোচিংয়ে গেছে, সামনে ওর অ্যাডমিশন পরীক্ষা, তো তাই। রিয়ার কথা শুনে রাতুল রিয়ার কানে কানে বলে, চিত্রা চিত্রা যে কাল বললো ও ফ্রি আছে, কোথাও যাবো না তাহলে? তুষার ভাইয়া নিয়ে গেছে। তোর ফুফি শাশুড়ি গম্ভীর ছেলেটা, হ্যাঁ, উনি কেন নিয়ে গেল? ভাইয়াই তো কোচিংয়ে ভর্তি করিয়ে দিবে সেজন্য। ও রাতুল ভেবেছিল চিত্রাকে প্রপোজাল দিবে, কিন্তু মনে হলো কে দেওয়ার থেকে ফ্যামিলি নিয়ে গিয়ে বলাটা বেটার। এখানে না করার ক্লু কম। দুপুরের দিকে চিত্রা বাসায় আসে। ক্লান্ত হয়ে সোফায় বসতেই রিয়া জাপটে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় ভরকে যায় চিত্রা। কি হচ্ছে, এবার জড়িয়ে ধরেছিস কেন? গুড নিউজ আছে তাই। চিত্রা ভালো করে তাকালো রিয়ার দিকে, ভ্রু কুঁচকে বলল, আবার মা হতে চাচ্ছিস? আরে ধুর না, তাহলে একটু পরই জানতে পারবি। চিত্রা রিয়ার এমন হেয়ালি কথা শুনে বসা থেকে উঠে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই দেখে চিত্রার মা চয়নিকা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকে। চিত্রা মাকে দেখে স্মিত হাসে। চয়নিকা বেগম চিত্রার পাশে বসে। এরপর সাহেল আহমেদও মেয়ের রুমে ঢুকে। বাবাকে নিজের রুমে দেখে অবাক হয় চিত্রা। সচরাচর তারা দুজন একসাথে তার রুমে আসে না। সাহেল আহমেদ মেয়ের উপর পাশে বসে। চিত্রা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে তোমরা? চয়নিকা বেগম হ্যাঁ জানায়। তাহলে বলো। রাতুলকে তোর কেমন লাগে? মায়ের কথা শুনে চিত্রা মায়ের পানে তাকায়। রাতুল ভাইয়াকে কেমন লাগে মানে? রাতুলের বাবা মা এসেছিল আজ, তো রাতুলের সাথে তোর বিয়ের কথা বলল। চিত্রা পা নিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে করতে বলে, তোমরা কি বললে? তোর বাবা কিছু বলেনি, তোর মতামত নিয়ে জানাবে তাদের। আমি এই বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবে না? রাতুল ভাইকে আমি সে নজরে কখনোই দেখিনি, আর তাছাড়া আমি তাকে ভাইয়ের নজরে দেখি, সেখানে স্বামী হিসেবে মানা ইম্পসিবল। আচ্ছা, তাহলে না করে দিব। হ্যাঁ। সাহেল ইশারায় চয়নিকা বেগমকে আর কিছু বলতে না করলেন। স্বামীর ইশারা পেয়ে চুপ হয়ে গেল তিনি। সাহেল আহমেদ চুপচাপ মেয়ের রুম থেকে বেরিয়ে গেলেন। যেখানে মেয়ে না করেছে সেখানে তার কিছু বলার থাকে না।
সাহেল আর চয়নিকা চলে যাওয়ার পর চিত্রার ফোনে কল আসে। চিত্রা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাতুলের ফোন। তপ্ত শ্বাস ফেলে ফোনটা রিসিভ করে চিত্রা। কেমন আছো? থতমত গলায় জবাব দেয় চিত্রা। ভালো আছি। বাসায় তুমি? হ্যাঁ। কেউ কিছু বলেছে? হ্যাঁ বলেছে। তুমি কি বললে? আমি না করে দিয়েছি। মুহূর্তেই রাতুলের হাস্য উজ্জ্বল মুখ চুপসে গেল। কেন? কারণ আমি আপনাকে কখনো অসব নজরে দেখিনি। আপনাকে আমি একজন বড় ভাইয়ের নজরে দেখে এসেছি। আমার পক্ষে আপনাকে স্বামী হিসেবে মানা ইম্পসিবল। আমি তো কখনো তোমাকে বোনের নজরে দেখিনি। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। ভালো থাকবেন। কথাটা বলে ফোন কেটে দেয় চিত্রা। বলা নেই কোয়া নেই হুট করে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয় যত্তসব। তুষার অফিসে বসে আছে, সামনের চেয়ারে বসে আছে রাফি। এসে থেকেই রাফি বকবক করেই চলছে। ব্রো, জানো আজকাল সাদাসিধে দেখতে মেয়েগুলো অনেক পাজি হয়। কাল একটা কাজে গিয়েছিলাম জমি কিনতে। মেয়েটা জানো কি বলল? আমি কিভাবে জানবো কি বললো? 10% জমি কিনবো আমরা। মহিলাটা প্রতি শতাংশ প্রতি 30 লাখ করে মোট 1 কোটি টাকা চেয়ে বসলো। যখন রাজি হয়ে তাকে ফোন করে বললাম 1 কোটি টাকায় জমি কিনতে রাজি, তখন মেয়েটা বলে উঠলো 3 কোটি। মানে ভাবো, সুযোগ পেয়ে লাফ মেরে 3 কোটিতে চলে গেল। তুষার ক্যালকুলেটরটা রাফির দিকে এগিয়ে দিল। রাফি ক্যালকুলেটরটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, এটা কেন দিলে? 30 লাখ গুণ 10 দে, দেখ তো কত আসে। রাফি হিসেব করে বলে, এই যে দেখো 3 কোটি আছে। তাহলে তো ঠিকই আছে। বেশি কোথায় চাইলো? দাম তো 3 কোটি আসে। হ্যাঁ সেটাই তো, তাহলে 1 কোটি চাইলে কেন? হয়তো কানে কম শুনেছিস বা বোঝায় হয়তো ভুল হয়েছে। নো ব্রো, আমি স্পষ্ট শুনেছি সে 1 কোটি বলেছিল। হয়েছে হয়েছে, থাম। ব্রো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। এসে থেকে তো অনেক কথা বলে ফেললি, এর মধ্যে আবার কি বলতে ভুল করলি? আরে ব্রো, আমাদের চিতাবাগের তো বিয়ে সামনে। তুষার সবেই চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিল, কিন্তু রাফির কথা শুনে অর্ধেক উঠে গিয়ে ফের বসে পড়ল। অবাক হয়ে বলল, চিত্রার সামনে বিয়ে মানে? হ্যাঁ, আজ রাতুল আর ওর বাবা মা এসেছিল চিত্রার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে। পরে কি হলো? কি আর হবে, সবাই রাজি। মুহূর্তে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করলো তুষার। টেবিলে থাকা গ্লাসটা নিয়ে পানি খেয়ে বলল, চিত্রাও রাজি? সেটা তো জানি না, চাচা বলল চিত্রার মত থাকলে বিয়ে হয়ে যাবে। তুষার পকেট থেকে ফোন বের করে চিত্রার নম্বরে ফোন লাগালো, কিন্তু ফোন সুইচ অফ বলে। তুষার দিক শূন্য হয়ে পড়ে। চিত্রা কি রাজি হয়ে গেছে? না, চিত্রা কেবল তুষারই। তুষার দ্বিতীয়বার আর চিত্রাকে হারাতে দিবে না। নিজের ভালোবাসা প্রকাশ করতে হলে এবার তাই করবে তুষার। তবুও চিত্রাকে নিজের করে নেবে। কি রে, তুই নাকি রাজি না ভাইয়াকে বিয়ে করতে? চিত্রা বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। হঠাৎ রিয়ার কথা কর্ণকুহুর হতেই দরজার পানে তাকায়। রিয়া রিমিকে কোলে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। চিত্রা শোয়া থেকে উঠে বসে। রিয়ার থেকে রিমিকে কোলে নিয়ে বলে, হ্যাঁ রাজি নই। কিন্তু কেন? আমি এখনই বিয়ে ঠিক করবো না। তোকে তো ফোর্স করা হয়নি, যখন বিয়ে করতে চাস তখনই করবি, এখন না হয় কাবিন করে রাখবি। আমি তো বলছি আমি বিয়ে করবো না, এত জোর কেন করছিস? বিয়ে না করার একটা রিজন দে। কি রিজন দেবো? রাতুল ভাইয়াকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না, আর যার প্রতি ফিলিংস আসে না তাকে কেন বিয়ে করতে যাবো? রিয়া সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? চিত্রা বিছানা থেকে রিমিকে নিয়ে উঠল। রিমির দিকে তাকিয়ে মনে মনে বলল, যাকে ভালোবেসেছিলাম, যাকে পছন্দ করতাম, তার সাথেই তো সংসার করছিস। কি হলো বল, কাউকে কি পছন্দ বা ভালোবাসিস? না, কাউকে ভালোবাসি না, পছন্দও করি না। রাতুল ভাইয়াকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দ্যাটস ফাইনাল। রিয়া তপ্ত শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। রাতুলের জন্য এসেছিল রিয়া। রাতুল ফোন করে রিয়াকে বলেছে যেন সে চিত্রাকে বুঝায়, কিন্তু চিত্রা তো না করছে বারংবার। যেখানে সম্পর্কের শুরুতেই না করছে, সেখানে সম্পর্ক শুরু না করাই শ্রেয় রিয়ার মতে। রিয়া নিজের রুমে এসে বিছানায় বসতেই রায়ান রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া স্মিত হাসে। রায়ান রিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলে, কি বললো তোমার ননদি? কি আর বলবে, আগে যেটা বলেছি সেটাই বললো, রাজি না।
যেহেতু ও রাজি না, তাহলে আর এই সম্পর্কের জন্য জোর না দেওয়াই ভালো। আমারও সেটাই মনে হয়। শোনো না, বলো, শুনছি তো। বলছি বয়স হচ্ছে তো। রিয়া বিস্মিত হয়ে তাকিয়ে বলে, বয়স হচ্ছে তো কি হয়েছে? না মানে রিমিও তো বড় হচ্ছে। হ্যাঁ, স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। দূর, আমি স্কুলের কথা বলিনি। তাহলে? রিমিরও তো একটা ভাই বোনের দরকার। রিয়া রায়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে উঠতে যায়, আর অমনি রায়ান রিয়ার হাত ধরে টান মেরে রিয়াকে নিজের কাছে টেনে নেয়। চিত্রা রিমিকে দেওয়ার জন্য এদিকটায় আসছিল। দরজার কাছে আসতেই এমন দৃশ্য দেখে পা থেমে যায় চিত্রার। কষ্ট লাগলো না, তবে খারাপ লাগলো। এক সময় ভালোবাসতো, এখনো হালকা হালকা অনুভূতি আছে। যাই হোক, প্রথম অনুভূতি ছিল তাকে ঘিরেই। ভুলতে চাইলেও ভোলা যায় না। রিমিকে আর না দিয়ে নিজের রুমের দিকে ফিরে গেল। রাফি এসে সোফায় বসে চিত্রাকে হাঁক ছেড়ে ডাক দেয়। চিত্রা রাফির ডাক শুনে রিমিকে নিয়ে নিচে আসে। রাফির উপর পাশে বসে বলে, এইভাবে ডাকছো কেন? তোমার সামনে বিয়ে, চলে যাবা। ভাইকে একটু আদর যত্ন করে কফি প্লাস রান্না করে কিছু খাওয়াও। মুহূর্তেই চিত্রার মাথা গরম হয়ে গেল। কিসের বিয়ে বিয়ে করতেছো তোমরা? বুঝতেছি না। একবার বলেছি না আমি বিয়ে করব না, তবুও শুধু বারবার একই প্যাচাল পেরে যাচ্ছ। রাফি অবাক হয়ে তাকালো চিত্রার দিকে। রাগার মতো তো এমন কথা বলেনি। এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করেছি। সবসময় মজা ভালো লাগে না। কফি খেতে ইচ্ছে করেছে, বললেই পারো কফি বানিয়ে দাও। তা না করে বিয়ে নিয়ে কথা বলছো। আচ্ছা যাও, কফি বানিয়ে নিয়ে আসো, রিমিকে দিয়ে যাও। চিত্রা রিমিকে রাফির কাছে দিয়ে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। এর মধ্যে রাফির ফোনে ফোন আসে তুষারের। রাফি কেবল তুষারের কাছ থেকেই ফিরল, এর মাঝে আবার ফোন। রাফি ভাবলো হয়তো বাসায় ঠিক মতো পৌঁছেছে নাকি, সেজন্যই ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে নিয়ে রাফি বলে, হ্যালো ব্রো, আমি ঠিক মতো বাসায় এসেছি, কোনো সমস্যা হয়নি। তুষার রাফির মুখে এমন কথা শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, জাস্ট সেট আপ। আমি তো সমস্যার হয়েছে কিনা বাসায় পৌঁছতে সেটা শোনার জন্য ফোন করিনি। চিত্রা কি বিয়েতে হ্যাঁ বলেছে? তুষার ভ্রুকুটি করে বলল, না কেন করেছে? সেটা জানি না। চিত্রা কোথায়? রান্নাঘরে কফি বানাচ্ছে। ফোনটা গিয়ে একবার চিত্রাকে দে তো। কেন ব্রো, কিছু হয়েছে নাকি? এখনো হয়নি কিছু, তবে সামনে হবে। কি হবে? ফোনটাকে দে চিত্রাকে। আচ্ছা দিচ্ছি, হোল্ড করো। রাফি ফোনটা নিয়ে রান্নাঘরে যায়। চিত্রা কফি বানাচ্ছিল, রাফিকে দেখে বলে, তুমি আসলে কেন? আমি তো নিয়েই যাচ্ছিলাম কফি। রাফি ফোনটা চিত্রার সামনে ধরে বলে, না, কফির জন্য আসিনি। তুষার ব্রো কথা বলবে তোমার সাথে, নাও। কথাটা বলে রিমিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে রাফি। চিত্রা হঠাৎ অবাক হলো, তুষার কি কথা বলবে তার সাথে। ইতস্তত করে ফোনটা কানে নিল। মুহূর্তেই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, চিত্রা, বলে। শুনলাম রিয়ার বাবা মা রাতুল এসেছিল। হ্যাঁ। রাজি হলে না কেন বিয়েতে? এমনি মনে হলো রাজি না হওয়াটাই বেটার। কেন? এমনি। গুড। শোনো একটা কথা। কি কথা? রাতুল কেন, পৃথিবীর অন্য কোনো ছেলে বা ছেলের বাবা মা আসলেও তুমি বিয়েতে রাজি হবে না। চিত্রা তুষারের কথার মানে বুঝলো না। রাজি কেন হবে না? রাজি কেন হব না? কারণ তুমি অন্য কারোর জন্য তৈরি, সে ব্যতীত অন্য কেউ আসলে রাজি হবে না। ধুর, কি বলেন? আমি আবার কার জন্য তৈরি? আর সেই কেউটা বা কে? রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিত্রার কথাগুলো শুনছে। তার মাথায় আসছে না হঠাৎ তুষার ব্রো চিত্রার বিয়ে হওয়ার কথা শুনে এমন করছে কেন। তুষার তপ্ত শ্বাস ফেলল। তার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস নেই। কাল কোচিং ছুটি শেষে বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি আসবো, কথা আছে তোমার সঙ্গে। কি কথা? এত কিছু ফোনে বলা সম্ভব নয়, যা বলার কালকেই বলবো। কথাটা বলে তুষার ফোন কেটে দেয়। চিত্রা একবার ফোনের দিকে তাকিয়ে ফোনটা রাফির হাতে দেয়। রাফি ফোনটা নিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলে, চিতাবাগ, তোমার আর ব্রোয়ের মাঝে কি কিছু আছে?
চিত্রা কফির মগটা রাফির হাতে দিয়ে বলে, আমার আবার তুষার ভাইয়ের মাঝে কি থাকবে? না মানে ব্রো যেন কেমন করছে না, তোমার বিয়ের খবর শুনে কেমন যেন একটা হাব ভাব করলো। চিত্রা রাফির থেকে রিমিকে কোলে নিয়ে বলে, কেমন হাব ভাব? ওই তো গল্পে বা নাটকে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বিয়ের খবর শুনে হঠাৎ করে শুনলে যেমন রিয়েক্ট করে তেমন। চিত্রা ভ্রু কুঁচকে বলে, মানে? মানে আমার মনে হয় তুষার ব্রো তোমাকে অন্য নজরে দেখে, বোনের থেকেও বেশি কিছু ভাবে। চিত্রা রান্নাঘর থেকে বের হয়ে যেতে যেতে বলে, ধুর ভাইয়া কি সব বলো, তুষার ভাইয়ের মনের মানুষ আছে। রাফি কফি মুখে নিতে যাচ্ছিল। চিত্রার কথা শুনে কফি আর খাওয়া হলো না। রাফি কফির মগ হাতে নিয়ে চিত্রার পেছনে পেছনে গিয়ে বলে, কি বলো এটা, ব্রো এর মনের মানুষ আছে? হ্যাঁ। রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, তুমি কিভাবে জানো? এই তো গতকাল রাতে বললো ভাইয়া। কি বললো? বললো তার মনের মানুষ আছে। তাকে চিনো? না তাকে চিনি না, তবে ভাইয়া বলেছে পরিচয় করিয়ে দিবে। তুষার ব্রো তার মানে রিলেশন করে? বাহ। আরে না, রিলেশন করে না, মেয়েটা জানে না ভাইয়া তাকে পছন্দ করে। রাফি অবাক হয়ে বলে, মানে? মানে আর কি, ভাইয়া এখনো তার মনের মানুষটিকে জানায়নি। ওয়ান সাইড লাভ? হ্যাঁ তেমনটাই। জাস্ট ইমেজিন তুষার ব্রো ছ্যাঁকা খেলে কেমন লাগবে বিষয়টা। কথাটা বলে রাফি হেসে উঠল। আরে না, ছ্যাঁকা কেন খাবে সে? তার মতো হ্যান্ডসাম ড্যাশিং ছেলে যেই মেয়েকে প্রপোজ করবে সেই রাজি হয়ে যাবে। আমার মনে হয় ব্রো ছ্যাঁকা খাবে। এটা কেন মনে হচ্ছে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ব্রো ছ্যাঁকা খাবে। যাই হোক, ঘুমাতে যাও, গুড নাইট। কথাটা বলে রাফি নিজের রুমে চলে যায়। চিত্রা রাফির যাওয়ার পানে তাকিয়ে রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। কোচিং শেষে কোচিংয়ের বাইরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। মিনিট 5 হলো কিন্তু তুষারের আসার নাম নেই। বিরক্ত লাগলো। এভাবে দাঁড়িয়ে রাখার কোনো মানে হয়? মিনিট 5 মনে হচ্ছে ঘন্টা খানেকের মতো। এর মধ্যেই একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো চিত্রার সামনে। গাড়িটা দেখে চিনতে অসুবিধা নেই গাড়িটা কার। গাড়ির ভেতর থেকে তুষার বের হলো। পরনে তার সাদা রঙের শার্ট, নিত্যকাল দিনের মতো, হাতেও সেই ব্র্যান্ডের ঘড়ি। দারুণ লাগে এই গেটআপটায় চিত্রার। তুষার চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? ঘন্টা খানেকের মতো। তুষার হাত ঘড়িটার দিকে তাকায়। এখন বাজে 9:40। চিত্রার কোচিং শেষ হয়েছে 9:30। সেখানে মেয়েটা ঘন্টা খানেক কিভাবে দাঁড়িয়ে থাকে? তুমি আজকে কোচিং করোনি? করেছি। তাহলে ঘন্টাখানেক কিভাবে দাঁড়িয়ে থাকো? কোচিং তো শেষ হয় 9:30 আর এখন বাজে 40। কি? আমার কাছে তো মনে হলো আমি ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা চলো ওই দিকটায় যাই। চিত্রা হ্যাঁ জানায়। কোচিংয়ের মেয়েগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকে। মনে হয় কখনো ছেলে মেয়ে দেখেনি। তুষার চিত্রাকে নিয়ে কোচিংয়ের পাশে একটা ছোট্ট পার্কে ঢুকে। পার্কটাকে একটা খোলা উদ্যান ও বলা চলে। চিত্রার ভালো লাগলো জায়গাটা। সামনে বসার জন্য একটা বেঞ্চ দেয়, সেখানে গিয়ে বসলো। তুষার চিত্রার পেছনে পেছনে আসলে কিন্তু বসলো না। চিত্রা তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে বসার জন্য বলে। তুষার চিত্রার পাশে বসে, কোনো রকম হেয়ালি ছাড়া চিত্রার দিকে তাকিয়ে বলে, দেখো চিত্রা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি, উইল ইউ ম্যারি মি? তুষারের কথাটা চিত্রার কর্ণকুহরে হতেই বসা থেকে উঠে দাঁড়ায়। তুষারের দিকে অবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? যা বলেছি সত্যি বলেছি, বিয়ে করতে চাই আমি তোমাকে। আপনি আমাকে বিয়ে করতে চান মানে? আমাদের সম্পর্ক কি সেটা কি ভুলে গেছেন? না, কিচ্ছু ভুলিনি। তাহলে এসব কিভাবে পোষণ করেন? তুমি আমার মায়ের পেটের বোনও নও, যেটা পোষণ করা পাপ। আপনার না মনের মানুষ আছে? হ্যাঁ। তাকে না বলে আমাকে বলছেন কেন? সেই মানুষটা তুমি, তাই তোমাকে বলেছি। সেই মনের মানুষটা আমি? হ্যাঁ। কিভাবে? মনে আছে তোমার, ক্লাস 8-এ থাকাকালীন সময়ে তুমি টেস্ট এক্সামে ফেল করেছিলে। এই জন্য মামি আমাকে বলেছিল তোমাকে 1 মাস প্রাইভেট পড়াতে। আমার নিজেরও পড়াশোনা ছিল, এই জন্য মামি তোমাকে আমাদের বাসায় দিয়ে গিয়েছিল।
তোমাকে আর তৃষ্ণাকে রোজ বিকেলে পড়াতাম। তুমি অঙ্কে ভীষণ কাঁচা ছিলে। সামান্য মুনাফার অঙ্ক পারছিলে না বলে তোমাকে দুটো ধমক দিয়েছিলাম। সেই জন্য পুরো 1.5 ঘন্টা তুমি কেঁদেছিলে। সেদিন তোমার জন্য মা আমাকে বকেছিল। মায়ের বকাটা অত গায়ে মেখেছিলাম না, কিন্তু তোমার কান্না দেখে আমার বড্ড হাসি পাচ্ছিল। এত বড় একটা মেয়ে সামান্য একটা ধমকে এভাবে কেঁদে দেয়, ভাবা যায়। আর কাউকে কাঁদলে যে এত কিউট লাগে না, আমি আগে জানতাম না। এরপর থেকে তুমি সব সময় আমাকে এড়িয়ে চলতে। তোমার ইগনোরটা আমার ইগোতে লেগেছিল। তুষারকে কোনো মেয়ে ইগনোর করছে, তোমার সাথে কথা বলতে গেলেও তুমি এড়িয়ে চলতে। কিন্তু তোমার সাথে কথা না বললে আমার হাঁসফাঁস লাগতো, দম বন্ধ লাগতো। এরপর তুমি 15 দিনের মাথায় বাসায় চলে গেলে। এরপর প্রতিদিন বিকেল হলে মনে পড়তো এই টাইমে তোমাকে পড়ানোর কথা। আবার মাঝে মাঝে তৃষ্ণার রুমে গিয়ে বলেও ফেলতাম, পড়তে আই। তৃষ্ণা আসতো, কিন্তু যখন দেখলাম তুমি আসোনি, তখন তৃষ্ণাকে বলে বসতাম, চিত্রা কোথায়? তৃষ্ণা তখন খিলখিল করে হেসে বলে উঠত, ভাইয়া, চিত্রা তো বাসায় চলে গেছে, ভুলে গেছো? আমি তখন চুপ হয়ে যেতাম। 15টা দিন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলে তুমি। তোমাকে দেখার জন্য কয়েকদিন পর ছুটে যেতাম তোমাদের বাসায়। বুঝে গেলাম আমার সুস্থভাবে বাঁচার জন্য হলেও তোমাকে চাই। ভেবেছিলাম তুমি যখন এসএসসি পাশ করবে তখন মাকে জানাবো, কিন্তু যখন দেখলাম নিজের প্রিয়তমার চোখে অন্য এক পুরুষের জন্য এক আকাশ সম ভালোবাসা, ট্রাস্ট মি, সেদিন নিজেকে এত অসহায় মনে হয়েছিল যা বলার বাহিরে। বুকের এই বাপাসটাই এত ব্যথা করছিল যে। চিত্রা চুপচাপ এতক্ষণ কথাগুলো শুনছিল। লাস্টের কথাটা শুনে চিত্রার বুক ধক করে উঠল, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি জানতেন সব? তুষার স্মিত হেসে বলে, যেখানে তোমার চোখের দিকে তাকালে আমি পুরো রচনা উপন্যাস পড়ে ফেলতে পারি, আর সেখানে তুমি অন্য একজনকে দিনের পর দিন ভালোবেসেছ। তার জন্য তোমার চোখে যে মুগ্ধতা ছিল সেটা বোঝাতে পারবো না। যেদিন যখন তোমায় দেখলাম রায়ান ভাইয়াকে পাওয়ার জন্য বড় মামির হাত ধরে আগতি মিনতি করে কান্না করছিলে, ট্রাস্ট মি, ইচ্ছে করছিল তোমাকে জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে বলি, এই চিত্রা, ভুল মানুষের জন্য একদম চোখের জল ফেলবা না। এই শাস্তিটুকু তোমার প্রাপ্য। তুমি কেন আমাকে ভালো না বেসে রায়ান ভাইয়াকে আমার ভালোবাসা দিয়ে দিয়েছ? কিন্তু বলতে পারিনি, নীরবে সব কিছু সয়ে গেছি। রায়ান ভাইয়ার বিয়ের কথা শুনে আমার চাইতে বেশি মনে হয় খুশি আর কেউ হয়নি সেদিন। রায়ান ভাই নিজেও না। ভেবেছি রায়ান ভাইয়ের বিয়ের ঝামেলা মিটে গেলে এবার সত্যি সত্যি আম্মুকে পাঠাবো তোমার আর আমার বিয়ের জন্য কথাবার্তা বলার জন্য। কিন্তু হুট করেই বিয়ের দিন ছোট মামুর সাথে আমেরিকা চলে গেলে। কথাটা যখন আমার কানে এসেছিল, বিশ্বাস করো, খুব ইচ্ছে করছিল তোমাকে সামনে এনে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে। যখনই তোমাকে নিজের করে নেওয়ার প্ল্যান করি, তখনই তুমি সেই প্ল্যানে 1 বালতি জল ঢেলে দাও। চিত্রা মনোযোগ দিয়ে তুষারের কথা শুনল। এর মধ্যে কাউকে ভালোবাসেননি? আর কাউকে ভালোবাসার মতো সময় পাইনি, তাই বাসিনি। তুমি আমেরিকা চলে যাওয়ার পর আমি পড়াশোনার পাশাপাশি আব্বুর বিজনেসের হাল ধরি। শ্রম, সময়, পড়াশোনা আর বিজনেস দিতে গিয়ে আর সময় ওঠেনি অন্য কাউকে ভালোবাসার। আপনি তো জানেন আমি রায়ান ভাইকে ভালোবাসি। চিত্রা উদাস ভঙ্গিতে বলা কথাটা তুষারের বুকে তীরের মতো বিঁধে। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁটটাকে ভিজিয়ে বলে, এখনো ভালোবাসো রায়ান ভাইয়াকে? চিত্রা হুঁশে ফিরে। কেন যে মুখ থেকে এটা বের হলো, দৃষ্টি তুষারের দিকে রেখে বলে, সত্যি বলবো? হ্যাঁ। আমি এখনো তাকে ভুলতে পারিনি তুষার ভাই। প্রথম অনুভূতি ছিল তাকে ঘিরে, তাকে পাইনি বলে যে বলবো তাকে ভালোবাসি না, এটা ভুল। আমার এখনো রায়ান ভাইকে দেখলে কষ্ট হয়। বুঝতে পারছি, তবে তাকে তো পাওয়া সম্ভব না। সে ম্যারিড, বাচ্চা আছে। চিত্রা মুচকি হাসলো তুষারের কথা শুনে। আপনি কি ভাবছেন তাকে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ আসলে আমি তাকে গ্রহণ করব? কখনোই না। সে বউ বাচ্চা নিয়ে সুখে থাকুক, এটাই চাই। আর তোমার সুখ? সুখ কি নিজের হাতে ধরে আনা যায় জীবনে তুষার ভাই? চাইলে আনা যায়। আমি চাই তোমার লাইফে সব সুখ এনে দিতে, কিন্তু সেক্ষেত্রে তোমার অনুমতি তুষার চায় না। আজ আসি, ভালো থাকবেন।
কথাটা বলে চিত্রা উঠতে নিলে তুষার বলে উঠে। জবাবটা দিয়ে গেলে না? চিত্রা তুষারের পানে চেয়ে বলে, কিসের জবাব? আরে ওই বিয়ে করার ব্যাপারটা নিয়ে। আমি এখনই বিয়ে করতে চাই না। বিয়ে করার ইচ্ছে থাকলে রাতুল ভাইকে ফিরিয়ে দিতাম না। রাতুলের নাম চিত্রার মুখে শুনে তুষারের কপালে দু ভাঁজ পড়ল, মুখটা গম্ভীর হলো। তুমি ফিরিয়ে না দিলেও বিয়েটা কিন্তু হতো না। কেন? কারণ এই তুষার হতে দিত না। কি করতেন? বেশি কিছু না, রাতুলকে বোঝাতাম চিত্রা শুধু তুষারের, তাকে বিয়ে করার স্বপ্ন যেন মাথা থেকে বের করে দেয়। আপনি আগের তুষার ভাইটাই ঠিক ছিলেন। এখন আপনার সাথে কথা বলতে গেলে আনইজি লাগবে। আচ্ছা তাহলে মেসেজে বলে দিও। মেসেজে কি বলবো? বলবো আমি রাজি বিয়ে করতে। আমি বললাম না আমি রাজি না। আপনাকে আমি ভাইয়ের তুষার চিত্রাকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই বলে উঠল, জাস্ট সেট আপ। তোমার এটা জাতীয় ভাষা হয়ে গেছে। আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি, এটা বলা। দেখো, তুমি ভাইয়ের নজরে আমাকে দেখো কি দেখো না, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে কখনো বোনের নজরে দেখি না, বিকজ আমার নিচের একটা বোন আছে। যাকে তাকে বোন বানানোর রুচি আমার নেই। তবে আমি বাদে আর সবাইকে ভাইয়ের নজরে দেখো, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আরেকটা কথা। চিত্রা ভ্রু কুঁচকে বলল, কি? তুমি তো সবাইকে ভাইয়ের নজরে দেখো, তাহলে রায়ান ভাইয়াকে ভাইয়ের নজরে না দেখে এক্সট্রা নজরে কেন দেখলে? আমি কি জানতাম নাকি সে আমার ভাগ্যে নাই? তাহলে তো জীবনেও তার কেয়ার দেখে সব একতরফা ভেবে বসতাম না। রায়ান ভাইয়ার কেয়ারগুলো তোমার চোখে পড়ল, কিন্তু আমার ভালোবাসাগুলো তোমার চোখে পড়ল না, তাই না? তোমাকে এক নজর দেখার জন্য বারবার ছুটে যেতাম। পুরনো কাসন্দি কেন ঘাটছেন? আমি বাসায় যাচ্ছি, আপনিও বাসায় যান। বিয়ে? আশ্চর্য, বিয়ে বিয়ে করছেন কেন? বিয়ের বয়স হয়েছে আমার আপনার। তুষার একবার নিজের দিকে তাকিয়ে ফের চিত্রার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তোমার 21 আর আমার 28, এটাকে বিয়ের জন্য উপযুক্ত বয়স বলে না? আমি অত কিছু জানি না, আমার সামনে পড়াশোনা আছে, সেটাই ফোকাস দিতে চাই। সমস্যা নেই, বিয়ের জন্য তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আবার সেই বিয়ে? তুষার বসা থেকে উঠে চিত্রার হাত ধরে গাড়ির দিকে যেতে যেতে বলে, দেখো, আমারও সব নিব্বা নিবির মতো লুতুপুতু প্রেম করার কোনো বয়স নেই। ডিরেক্ট বিয়ে করে হ্যাপিলি একটা সংসার করতে চাই, হালালভাবে। আমি কখন বললাম আপনি আমার সাথে লুতুপুতু প্রেম করেন? বলনি, আমি বললাম। তুষার গাড়ির দরজা খুলে চিত্রাকে ইশারায় বসতে বলে। চিত্রা গাড়িতে বসলে তুষার চিত্রার দিকে কিছুটা ঝুঁকে বলে। চিত্রা আর কিছু বলল না। তুষার গাড়ির দরজাটা লাগিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। দুজনের কারো মুখে আর কোনো কথা নেই। তুষার চুপচাপ গাড়ি চালাতে থাকলো। সে জানতো চিত্রা রাজি হবে না, কিন্তু তুষারের মনে হলো তার সব বলে দেওয়া উচিত। এতগুলো বছর তো নিজের মাঝে চেপে রেখেছিল, আজ না হয় সে সব বলে দিল। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত, তবে সবার ক্ষেত্রে না। এই জিনিসটা সবার লাইফে স্যুট করে না। অপর পাশের মানুষটা সঠিক হলে কেবলই নিজের অনুভূতিগুলো জানিয়ে দেওয়া উচিত, ভুল মানুষকে বলা নয়। ভুল মানুষকে বললে সব সময় আফসোস করতে হবে কেন তাকে নিজের অনুভূতি জানাতে গেল, এটা ভেবেই। তুষার চিত্রাদের বাসার সামনে এসে গাড়ি থামায়। চিত্রা গাড়ি থেকে নামলো। তুষারকে নামতে না দেখে বলে, যাবেন না ভেতরে? না। তাহলে সাবধানে যাবেন। হুম। আসি। কথাটা বলে চিত্রা ভেতরে ঢুকে যায়। তুষার চিত্রার যাওয়ার পানে তাকিয়ে অফিসে চলে যায়। বাড়ির পাশে রাস্তার পাশ ঘেঁষে হেঁটে চলছে তৃষ্ণা আর লিমন। গন্তব্য তাদের টিএসসি। লিমন তৃষ্ণার খুব ভালো ফ্রেন্ড। বাসা তৃষ্ণাদের 3 বাড়ির পেছনে। হালকা রোদ, শরীরে ব্ল্যাক কালারের কুর্তি, তার উপরে জ্যাকেট। বেশ মিষ্টি লাগছে দেখতে তৃষ্ণাকে। লিমন এটা ওটা বলছে আর তৃষ্ণা হেসে হেসে সেই কথার পৃষ্ঠে কথা বলছে। রাফি এসেছিল
টিএসসি ঘুরতে, কিন্তু ফ্রেন্ডের সাথে কিছু ঘুরতে এসে যে তৃষ্ণাকে একটা ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখবে ভাবেনি। মেয়েটা না সেদিন বলল তার নাউজুবিল্লাহ জিনিস নেই, আজ তো দেখছি আস্তাক ফিরুল্লাহ নিয়ে ঘুরছে। রাফি ফ্রেন্ডদের থেকে সরে গিয়ে তৃষ্ণা আর লিমনের সামনে দাঁড়ালো। তৃষ্ণা লিমনের সাথে কথা বলছিল, রাফিকে দেখেনি। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে রাফি। তৃষ্ণা অবাক হয় রাফিকে এখানে দেখে। লিমন রাফির দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন ভাইয়া? রাফির দৃষ্টি তৃষ্ণার দিকে। তৃষ্ণা লিমনের দিকে তাকিয়ে বলে, তুমি যাও লিমন, আমি আসছি। লিমন মাথা নাড়িয়ে চলে যায়। তৃষ্ণা রাফির দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি এখানে ঘুরতে এসেছেন? রাফি ভ্রুকুটি করে বলল। ভাগ্যিস ঘুরতে এসেছিলাম বলে এসব দেখলাম। তৃষ্ণা আশেপাশে তাকিয়ে বলে, কি দেখলেন? আজকাল কার মেয়েরা রাস্তায় আস্তাক ফিরুল্লাহ জিনিস নিয়ে ঘোরাফেরা করে? সেটা আবার কি? ছেলেটা কে ছিল? কোন ছেলে? রাফির দাঁতে দাঁত চেপে বলল, যার সাথে রং ডং করতে হাসতে হাসতে আসছিল? ওটা লিমন, আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? জাস্ট। রাফি মাথার চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, আজকাল জাস্ট ফ্রেন্ডের সাথে কত কিছু ভাইরাল হয়। কি ভাইরাল হয়? কি আবার আমার মাথা, মেয়ে মানুষ ছেলে ফ্রেন্ড কেন থাকবে? আশ্চর্য, এভাবে কথা বলছেন কেন? ফ্রেন্ড থাকা দোষের নাকি? আপনারও তো ফ্রেন্ড আছে। রাফি তার ফ্রেন্ড সার্কেলদের দিকে হাত তাক করে বলে, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলে কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি? তৃষ্ণা তাকালো, তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। না, নেই। তাহলে তোমার কেন ছেলে ফ্রেন্ড থাকবে? আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। সো হোয়াট? বাসাও পাশাপাশি। সেই জন্য তার সাথে মিশতে হবে তোমার? আশ্চর্য, মিশলে কি হবে? মিশবা কেন? তো আমি কি মিশবো না? ও কথা বলতে আসলে কি করব? কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ হু বলবে, বেশি মিশার দরকার নেই, কেমন? আচ্ছা, আপনি এখানে এসেছেন কেন বললেন না তো? এমনি ঘুরতে। বাসায় যাবেন এখন? না, অফিসে যাব, আজ জমির ওখানে যেতে হবে। এখন? হ্যাঁ। আচ্ছা, তাহলে সাবধানে যান। ছেলেদের সাথে মিশবে না, মনে যেন থাকে। আচ্ছা। রাফি আর কিছু না বলে ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তৃষ্ণা ক্লাসে চলে যায়। চিত্রা বাসায় ঢুকে নিজের ঘরে ঢুকতেই দেখে তার মা তার বিছানা গছাচ্ছে। চিত্রা মাকে জড়িয়ে ধরে। চয়নিকা বেগম মেয়েকে সামনে এনে বলে, তোমার অ্যাডমিশন পরীক্ষা কবে? এই তো সপ্তাহখানেক পর। কেন বলো তো? তোর পরীক্ষা শেষ হলে আমরা সবাই গ্রামে বেড়াতে যাব। চিত্রা উৎফুল্ল নিয়ে বলে, দাদু বাড়ি? হ্যাঁ, তোর দাদা ভাই আজ ফোন করে বলেছে যেতে। কতগুলো দিন তোকে দেখে না, আর শীতের কাল তো চলেই এসেছে। হ্যাঁ, দাদির বানানো পিঠা জাস্ট ওয়াও আর ওয়াও। আজ কোচিং যেতে ফিরতে দেরি হলো যে? চিত্রা চুপ করে গেল। মাথা থেকে হিজাব খুলতে খুলতে বলে, ওই এমনি নতুন ফ্রেন্ড হয়েছে, গল্পগুজব করছিলাম একটু। ও আচ্ছা, তোর ফুপিকে একটু ফোন দে তো। চিত্রা ভ্রুকুটি করে বলে, কেন? তোর ফুপিকে বলতে হবে তোর ফুপার যেন আসার সময় সিলেট থেকে চা আনে, তোর দাদু নিয়ে যেতে বলেছে। ফুপিরা সবাই যাবে নাকি? সেটা তো জানি না, হয়তো যাবে। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। হ্যালো আপা, ভাইকে আসার সময় সিলেটে চা নিয়ে আসতে বললেন তো, বাবা নিয়ে যেতে বলেছে। তানিয়া বেগম স্মিত হেসে বলে, তোমার ভাইকে বলে দিয়েছি আগেই, আজ ফেরার পথে নিয়ে আসবে। তোমরা যাবে কবে গ্রামে? এই তো চিত্রার এক্সামের ঝামেলা শেষ হলে। আপনারা যাবেন না? হ্যাঁ, যাব। একসাথেই তাহলে যাওয়া যায়। আমি আর তৃষ্ণা না হয় যেতে পারবো, কিন্তু তুষার আর তার বাপের তো আগে সময় বের করতে হবে। সেটাও ঠিক। আচ্ছা আজ রাখি, রান্না বান্না করতে হবে, ভাবি তার ভাইয়ার বাসায় গেছে। আচ্ছা, রাখো। চয়নিকা বেগম ফোনটা কেটে মেয়ের হাতে ধরিয়ে দেয়। চিত্রা ফোনটা নিয়ে সোফায় বসে টিভিতে রোডিস দেখতে থাকে। এরই মধ্যে উপর থেকে রায়ান কয়েকটা ফাইল নিয়ে এসে চিত্রার অপর পাশে বসে। চিত্রা নড়ে চড়ে বসে, একবার টিভির দিকে তো আরেকবার রায়ানের দিকে তাকাচ্ছে। রায়ান চিত্রার দিকে তাকিয়ে বলে, তোমার এক্সাম কবে?
চিত্রা টিভির দিকে চেয়ে বলে, তো পড়াশোনা না করে টিভির সামনে বসে আছো কেন? সবসময় কি পড়াশোনা করতে হবে নাকি? আর এই সন্ধ্যায় কে পড়তে বসে? সব স্টুডেন্ট সন্ধ্যাতেই পড়তে বসে। টিভি বন্ধ করে পড়তে চাও? চিত্রা টিভিটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে উপরে চলে যায়। নিজের ঘরে না ঢুকে সোজা বাবার কাছে চলে যায়। দরজার সামনে এসে দরজা ফাঁক করে দেখে তার বাবা ঘরে নেই। সন্ধ্যার সময় তার বাবা তো স্টাডি রুমে থাকে। চিত্রা ছুট লাগালো স্টাডি রুমে। সাহেল আহমেদ স্টাডি রুমে বসে বই পড়ছেন। চিত্রা চুপি চুপি রুমে ঢুকে বাবার পাশে বসলো। রুমটার চারদিকে 4টা বড় বড় বুকশেলফ, তাকে রয়েছে হরেক রকমের বই। সাহেল আহমেদ নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার মেয়ে বসে আছে, মুস্কি হাসছেন। আচ্ছা, হঠাৎ এ ঘরে যে? এমনি। বই পড়বে? হ্যাঁ। চিত্রা যাও, বসা থেকে পছন্দ মতো উঠে একটা গিয়ে বই সেলফ নিয়ে থেকে পড়ো। হুমায়ুন আহমেদের অপেক্ষা নামক বইটা নিয়ে আসে। বইটা খুলে পড়তে নিবে আর অমন সময় চিত্রার ফোন বেজে ওঠে। সাহেল আহমেদের কপালে দু ভাঁজ পড়ল। বইয়ের দিকে চোখ রেখেই বলল, পড়ার সময় ফোন সাথে রাখো না, এরা প্রচুর বিরক্ত করে। চিত্রা বইটা টেবিলে রেখে স্টাডি রুম থেকে বের হয়। রাতুল ফোন দিয়েছে। একবার ভাবলো ফোনটা রিসিভ করবে না, কিন্তু কি একটা মনে করে ফোনটা রিসিভ করলো চিত্রা। ওপাশ থেকে ভেসে আসলো, কেমন আছো চিত্রা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি? আমি ভালো নেই। চিত্রা ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো, ভালো নেই কেন? বিয়েটা কি করা যায় না? করা গেলে অবশ্যই আমি না করতাম না। অন্য কাউকে পছন্দ করো? না। কাল একবার দেখা করতে পারবা? কেন? একটু দেখা করতাম। বাসায় আসেন। আচ্ছা রাখি। কথাটা বলে চিত্রা ফোন কেটে দেয়। একদিকে তুষার ভাই, আরেকদিকে রাতুল ভাই। চিত্রা তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে চলে আসে। রাফি আর সাহেল আহমেদ বসে আছে অধরার সামনে। রাসেল আহমেদ কাগজপত্র বের করে অধরার সামনে রাখে। অধরা কাগজগুলোতে সাইন করার আগে রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে, আমি টাকা ক্যাশে নিতে চাই না, আমি চাই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হোক। রাফি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। সামান্য জমি নিয়ে কি তাল বাহানা করছে এই মেয়ে। ফার্স্ট দেখে যতটা ভালো লেগেছিল এখন ততটাই বিরক্ত লাগছে। আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আর প্যারা দিয়েন না তো, সাইন করেন এখন। আগে টাকাটা পাঠান। রাফি পকেট থেকে ফোনটা বের করে রায়ানকে ফোন করে বলে দেয় টাকা ট্রান্সফার করে দিতে। টাকা অধরার অ্যাকাউন্টে আসলে অধরা কাগজগুলোতে সাইন করে দেয়। রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাসেল আহমেদ কাগজগুলো ফাইলে ঢুকিয়ে অধরার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। আপনার এবং আপনার ফ্যামিলির ইনভাইট রইল আমাদের বাসায় কালকে দুপুরে। আই থিঙ্ক না করবেন না। ইনভাইট কেন দিচ্ছ, তাও বাসায়? রেস্টুরেন্টে খাইয়ে দিলেই তো হয়। অধরা বাপ বেটাকে পর্যবেক্ষণ করে বলে, চেষ্টা করবো আসার। এখন আসি, বাই। কথাটা বলে অধরা চলে যায়। রাসেল আহমেদ আর রাফিও চলে আসে। হ্যাঁ রে তুষার, তোর কি মাধবীর মেয়ে ময়নার কথা মনে আছে? তুষার খাবার খাচ্ছিল, হঠাৎ তানিয়া বেগমের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কয়েক বছর আগে যে এসেছিল বাচ্চা মেয়েটা? হ্যাঁ, ও কিন্তু এখন আর বাচ্চা নেই। কিসে যেন পড়ে? এবার এসএসসি দিবে। এসএসসি দেবে? যে কিনা এখনো স্কুলের গণ্ডি পার করেনি, সে তো এখনো বাচ্চাই। মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তুষার কিছু বলল না। তানিয়া বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, এবার গ্রামে গিয়ে ভাবছি মাধবীর সাথে কথা বলবো। তুষার ভাত খেতে খেতে জবাব দেয়, ভালো তো। কি নিয়ে কথা বলবো জিজ্ঞেস করলি না? কি নিয়ে কথা বলবা? তোর আর ময়নার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো। কথাটা কর্ণকুহর হতেই তুষার বিষম খায়। তানিয়া বেগম তুষারের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ধীরে সুস্থে খা, এখনই তো গলায় আটকে যাচ্ছিল ভাত। তুষার গ্লাস থেকে পানি খেয়ে বলে, আমার গলায় ভাত আটকে যাচ্ছিল বা আমার শ্বাসটাই আটকে যাচ্ছিল তোমার কথা শুনে। তুমি কার সাথে কার বিয়ের কথা বলছো? কেন, তোর আর ময়নার? মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? ওর বয়স কত? 18 হয়নি। ওর থেকে গুনে গুনে 10-11 বছরের বড় আমি। তাতে কি, বয়স কোনো ম্যাটারই করে না। তোমার চোখ যে এত বাজে তা তো আগে জানতাম না বা। কেন, কি হয়েছে?
তুমি আশেপাশে মেয়ে রেখে গেছো, ওই মাধবী খালার মেয়ে ময়নার কাছে। তানিয়া বেগম আফসোস নিয়ে বললেন, আশেপাশে তো কত মেয়ে দেখালাম তোকে, তুই তো পছন্দ করলি না। আমি কি ছেলের বিয়ে দেখতে পারবো না ইহকালে? তুমি কি ভাবছো ওই পিচ্চি মেয়ের কথা বললে আমি রাজি হয়ে যাব? সুন্দরী রাজি না হওয়ার কি আছে? সুন্দর ধুয়ে ধুয়ে তুমি পানি খাও মা। সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বলে তৃষ্ণা। তানিয়া বেগম রাগী দৃষ্টি নিয়ে মেয়ের পানে চায়। তুষার প্লেটের হাত ধুয়ে উপরে উঠে চলে যায়। তানিয়া বেগম মেয়ের কান ধরে বলে, সবসময় কথার মাঝে কথা বলেই লাগবে তাই না? তৃষ্ণা তানিয়া বেগমের হাত থেকে কান ছাড়াতে ছাড়াতে বলে, কানটা তো ছাড়ো, ব্যথা পাচ্ছি। তানিয়া বেগম কান ছেড়ে দেয়। তুমি এত মেয়ে দেখেছো, কই তোমার ভাইয়ের মেয়েকে তো দেখলে না? তানিয়া বেগম বিরক্তি নিয়ে বলে, কার কথা বলছিস? কে আবার? মামুর মেয়ে চিত্রা, ওরেও তো পারো এই বাড়ির বউ বানিয়ে আনতে।